এশিয়া মহাদেশ এশিয়া মহাদেশ হচ্ছে পৃথিবীর সবচাইতে বড় মহাদেশ আয়তনের দিক থেকে। এশিয়ার পরেই আছে আফ্রিকা, আফ্রিকার পরে উত্তর আমেরিকা, তারপর দক্ষিণ আমেরিকা, ইউরোপ, ওশেনিয়া, অ্যান্টার্কটিকা। এই ধারাবাহিকভাবে আয়তনের দিক থেকে মহাদেশগুলো। এশিয়া মহাদেশে স্বাধীন দেশ আছে 44টা। স্বাধীন দেশ 44টা। এবং এশিয়া মহাদেশের সর্বোচ্চ যে স্থানটা সেটি হলো মাউন্ট এভারেস্ট। আর সর্বনিম্ন স্থান আছে যে মৃত সাগর। এবং এশিয়া মানে কোন মহাদেশ দুটিকে একসাথে ইউরেশিয়া বলা হয়? সেক্ষেত্রে এশিয়া এবং ইউরোপ এই দুটোকে একসঙ্গে ইউরেশিয়া বলা হয়। এবং জাপান সাগর ও পিত সাগরের মধ্যে কোন দ্বীপটি অবস্থিত? যে কোশ্চেনগুলো নর্মালি আসে আমি সেগুলো নিয়ে একটু বলি। এটা হলো কোরিয়া দ্বীপ। তারপরে এশিয়া মহাদেশে বৃহত্তম সাগর কোনটি? এটি আসে, বারবার আসে এটা। বৃহত্তম সাগর এটি হলো দক্ষিণ চীন সাগর। এশিয়া মহাদেশের বৃহত্তম হ্রদ কাস্পিয়ান। বৃহত্তম হ্রদ। এশিয়া মহাদেশের গভীরতম হ্রদ সেটা হলো বৈকাল হ্রদ। তোমাদের ফার্স্ট ইয়ারেই ছিল, না ইয়াতে ক্লাস 10-এ ছিল বৈকাল হ্রদ। এশিয়া মহাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ আগে বলেছি মাউন্ট এভারেস্ট। এবং এশিয়া মহাদেশের দীর্ঘতম নদী হচ্ছে ইয়াংসিকিয়াং। এটি চীনের একটা নদী, ইয়াংসিকিয়াং। আর পৃথিবীর সবচাইতে দীর্ঘতম নদী হচ্ছে নীল নদ ইউনাইট। এশিয়া মহাদেশের বৃহত্তম মরুভূমি কোনটি? গোবি মরুভূমি, এটি চীন ও মঙ্গোলিয়ায় অবস্থিত। এশিয়া মহাদেশের বৃহত্তম সমভূমির নাম কি? এটা সাইবেরীয় সমভূমি, যেটা পশ্চিম সাইবেরীয় সমভূমি। আয়তন ও জনসংখ্যায় এশিয়া মহাদেশের বৃহত্তম দেশ কোনটি? আয়তনের দিক থেকে এবং জনসংখ্যার দিক থেকে সেটি হলো চীন। আর চীন পৃথিবীর সবচাইতে বড় দেশ হলো জনসংখ্যার দিক থেকে। আয়তনে সবচাইতে বড় দেশ রাশিয়া, জনসংখ্যায় সবচাইতে বড় দেশ চীন। এবং পৃথিবীর সবচাইতে বেশি সীমান্ত আছে চীনের সঙ্গে এবং রাশিয়ার সঙ্গে। চীনের সঙ্গে 14টা দেশের সীমান্ত আছে, রাশিয়ার সঙ্গে 14টা দেশের সীমান্ত আছে। এই দুটো মনে রেখো ভালো করে, যে সবচাইতে বেশি সীমান্ত আছে যে দেশের সঙ্গে সেটি হলো চীন অথবা রাশিয়া। যেটা থাকবে অপশনে, চীন থাকলে চীন কারেক্ট হবে, রাশিয়া থাকলে রাশিয়া কারেক্ট হবে। আয়তনীয় জনসংখ্যায় এশিয়া মহাদেশের ক্ষুদ্রতম দেশ কোনটি? তা হলো মালদ্বীপ। এশিয়া মহাদেশের সবচাইতে ছোট্ট দেশ, এমনকি দক্ষিণ এশিয়ারও সবচাইতে ছোট্ট দেশ। আয়তন এবং জনসংখ্যা উভয় দিক থেকেই কিন্তু আয়তনেও ছোট দেশ এবং জনসংখ্যাতেও ছোট দেশ। এশিয়া মহাদেশের বৃহত্তম অরণ্য কোনটি? সেটা হলো তৈগা। এটা বারবার আসে, তৈগা। তারপরে যেটি যে যে দক্ষিণ এশিয়ার রাজনৈতিক ক্ষেত্রে সবচাইতে কম সংশ্লিষ্ট বিষয় কোনটি? সেটি হলো সংস্কৃতি। সংস্কৃতি নিয়ে কেউ কথা বলে না, কেউ যুদ্ধ নিয়ে রাজনীতি করে, কেউ ধর্ম নিয়ে রাজনীতি করে। যেমন বাংলাদেশ এবং ভারত উভয় দেশেই ধর্মের রাজনীতিটা মোটামুটি বেশ বেশ ভালো, বেশ আলোচিত আর কি। তারপরে তারপরে খুব বেশি কোশ্চেন হয় এগুলোর মধ্যে। এশিয়া মহাদেশের অর্থনীতির প্রধান উৎস কি? প্রধান উৎস হচ্ছে কৃষি। মোটামুটি কৃষি প্রধান দেশ সবগুলোতেই কিছু না কিছু উৎপাদন করা হয়। এই কারণে কৃষির উপরেই অনেকটা অর্থনীতি নির্ভর করে। দক্ষিণ এশিয়ার কোন দেশে সারা বছর বৃষ্টিপাত হয়? শ্রীলঙ্কায় সারা বছর বৃষ্টিপাত হয়। এবং লোহিত সাগর ও সুয়েজ খাল এশিয়াকে বিচ্ছিন্ন করেছে কোন মহাদেশ থেকে? আফ্রিকা মহাদেশ থেকে। আফ্রিকা মহাদেশ থেকে এশিয়াকে
পৃথক করেছে সুয়েজ কাল হচ্ছে ইয়ার সঙ্গে ওই যে মিশরের পাশে পৃথিবীর বৃহত্তম এবং উচ্চতম পর্বত গ্রন্থির নাম হচ্ছে পামির গ্রন্থি, এবং মালভূমি, কোন মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয়? এটা হলো পামির মালভূমিকে। এছাড়া জানার মতো তোমাদের হিমালয় ও কুনলুন পর্বতের মধ্যে কোন মালভূমি অবস্থিত? তিব্বত চীনেরই একটি অংশ। এছাড়া আচ্ছা, কালাপানি কোন দুই রাষ্ট্রের মধ্যে অমীমাংসিত ভূখণ্ড? এটা হলো ভারত ও নেপালের মধ্যে। এটা নিয়ে মাঝে মাঝে ঝামেলা হয় ভারত ও নেপালের মধ্যে। এরকম কিছু কিছু জায়গা আছে যেটা পার্শ্ববর্তী দেশের সঙ্গে মোটামুটি বেশ ভালোই ঝামেলা চলে। আচ্ছা, এখন এশিয়া মহাদেশের মধ্যে মোটামুটি এই তথ্যগুলো জানতে হবে। আর এশিয়া মহাদেশের সবগুলোরই তোমরা রাজধানী পড়বে, মুদ্রা পড়বে, তারপরে এর পার্লামেন্ট পড়বে। দক্ষিণ এশিয়ার বিশেষ করে শিক্ষার হারটা ভালো করে পড়বে। দক্ষিণ এশিয়া ইন ডিটেইল। আর অন্যান্য গুলোর ক্ষেত্রে, এশিয়া মহাদেশের অন্যান্য দেশগুলোর ক্ষেত্রে রাজধানীর নাম, মুদ্রার নাম, পার্লামেন্টের নাম, প্রেসিডেন্টের নাম, এগুলো জানতে হবে। প্রেসিডেন্টের নাম ওদের না জানলেও হবে, তবে দক্ষিণ এশিয়ার মধ্যে ডিটেইল প্রেসিডেন্ট, প্রধান, তারপরে প্রাইম মিনিস্টার, রাজধানীর নাম, মুদ্রার নাম, ভাষার নাম, তারপরে শিক্ষার হার, এরপরে পার্লামেন্টের নাম, এগুলো জানতে হবে দক্ষিণ এশিয়া ইন ডিটেইল। আর অন্যান্য মুদ্রা, রাজধানীর নাম জানলেই হয় অন্যান্য দেশের গুলো, তাহলে মোটামুটি কমন পেয়ে যাবে। আচ্ছা, এখন আমরা ইংলিশের আজকে যেটা পড়বো সেটি হলো তারপরে থেকে আজকে পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই শিটটা আরেকবার রিভাইজ করে দিই তোমাদের। তারপর পার্টস অফ স্পিচের এক্সারসাইজ করে দেব বা অন্য আইটেম গুলো। হ্যাঁ, বিইউপি তে পরীক্ষা দিয়েছো, ইংলিশ ফেস করেছো, এমন কেউ থাকলে একটু আনমিউট করে কথা বলো তো, যে কেমন হলো। আর্টস এর যারা পরীক্ষা দিয়েছো, আর্টস এর ইউনিটটা। কেউ নাই বিইউপি তে পরীক্ষা দেওয়ার? আচ্ছা, দেখো আজকে এটি করাবো। এগুলোতে তো এখন আর সময় লাগবে না, কয়েক মিনিট করে সময় নিব। যে সাবজেক্ট, নাউন বা প্রোনাউন, নাউন বা প্রোনাউনকে মডিফাই কে করবে? অ্যাডজেক্টিভ। যে কোনো ওয়ার্ড নাউন বা প্রোনাউনকে যদি মডিফাই করে সেটি হবে অ্যাডজেক্টিভ। নাউন প্রোনাউন সারা মডিফাই করলে হবে অ্যাডভার্ব। নাউন প্রোনাউনকে মডিফাই করলে অ্যাডজেক্টিভ, নাউন প্রোনাউন সারা মডিফাই করলে অ্যাডভার্ব। আর এই যে এই শব্দগুলো তোমাদেরকে আমি বারবারই মুখস্থ করতে বলি, যাদের এখনো মুখস্থ হয়নি এই একটা শীট, তারা অবশ্যই ভালো করে মুখস্থ করে নিবে। যে এই শব্দগুলো থাকলে, এদের পরে একটি শব্দ থাকলে নাউন, দুটো হলে অ্যাডজেক্টিভ আর নাউন, তিনটি হলে অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন। তারপর এই শব্দগুলো যদি থাকে, এদের পরে এরা যদি একা থাকে তাহলে এরা হবে প্রোনাউন। এদের পরে যদি অফ থাকে তাহলেও প্রোনাউন হবে। আর এদের পরে সরাসরি নাউন থাকলে তাহলে এরা হবে অ্যাডজেক্টিভ। এরপরে বোথের সঙ্গে অ্যান্ড থাকলে, আইদারের সঙ্গে অর থাকলে, নাইদারের সঙ্গে নর থাকলে, এগুলো হবে কনজাংশন।
সোর সঙ্গে অ্যাজ এর সঙ্গে অ্যাজ, সোর পরে এর সঙ্গে দ্যাট, এগুলো থাকলে আগেরটা হবে অ্যাডভার্ব, পরেরটা হবে কনজাংশন। আগেরটা অ্যাডভার্ব, পরেরটা কনজাংশন। এরপরে দা সেম, তার সঙ্গে যদি অ্যাজ থাকে, সেম হবে অ্যাডজেক্টিভ আর অ্যাজ রিলেটিভ প্রোনাউন। সাস, সাস এ অথবা সাস এন, তার সঙ্গে অ্যাজ থাকলে সাস অ্যাডজেক্টিভ, অ্যাজ রিলেটিভ প্রোনাউন। আর দেয়ার ইজ নো, তার সঙ্গে বাট থাকলে নো অ্যাডজেক্টিভ, আর বাট হচ্ছে নেগেটিভ রিলেটিভ প্রোনাউন, নেগেটিভ রিলেটিভ প্রোনাউন। এরপরে যে কনসেপশন গুলো আমাদের দরকার, যে যে কোনো প্রেপোজিশন সেন্টেন্সের একদম লাস্ট ওয়ার্ড যদি হয়, অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স, ইয়েস নো কোশ্চেন, এই তিন ধরনের সেন্টেন্স, সবগুলোকে আবার ধরবা না। কারণ WH দিয়ে যদি যেমন হোয়াট ইজ বগুড়া ফেমাস ফর, এই ফরকে আবার লাস্ট ওয়ার্ড হিসেবে চিন্তা করবা তা না। যা বলি সেটা ভালো করে মনে রেখো, যে কারণ WH কোশ্চেনের লাস্ট ওয়ার্ড যদি হয় তাহলে সেটি প্রেপোজিশন, রিলেটিভ প্রোনাউনের লাস্ট ওয়ার্ড যদি প্রেপোজিশন হয় তাহলে সেটা প্রেপোজিশনই হবে। তারপরে ভয়েসের ক্ষেত্রে বা তোমার কোনো কারণে অবজেক্টটাকে আগে নিয়ে গেছে, প্রেপোজিশন রেখে দিছে, তাহলে সেটা প্রেপোজিশনে হবে। তোমরা শুধু এই তিনটা মনে রাখবা, যে ইম্পারেটিভ সেন্টেন্সের লাস্ট ওয়ার্ড, অ্যাসার্টিভ সেন্টেন্সের লাস্ট ওয়ার্ড, ইয়েস নো কোশ্চেনের লাস্ট ওয়ার্ড প্রেপোজিশন হলে তাহলে সেটি হবে অ্যাডভার্ব। নাউন বা প্রোনাউনের আগে আসলে সেটি হবে প্রেপোজিশন। আর এরপরে যদি দুটো সেন্টেন্সকে যুক্ত করে তাহলে হবে কনজাংশন। দুটো সেন্টেন্সকে যুক্ত করলে হবে কনজাংশন। এই এই গেল এটা। তো এইটার স্যার, উপরে একটু, হ্যাঁ বলো। স্যার, ডু নট টক লাইক দ্যাট, এখানে লাইকটা প্রিপোজিশন না স্যার? লাইক প্রেপোজিশন, হ্যাঁ, লাইক বাদ দিলে দ্যাটের সঙ্গে সম্পর্ক থাকে না। আর ইওর বা মানে পজেসিভ এর পরে যেটাই থাকে ওটা নাউন না স্যার? হ্যাঁ, একটি শব্দ থাকলে নাউন হবে। হ্যাঁ। তোমাদের প্রবলেম যেগুলো, সেগুলো প্রবলেম গুলো বলতে হবে। প্রবলেম গুলো বললে তাহলে অনেকে শেখে। আর সবসময় তো আমি বলি যে তোমরা গ্রুপে কোশ্চেন করবে, এতে করে সবার জন্যই সুবিধা। আচ্ছা, এবার তোমাদের সবগুলো আমি আলোচনা করছি না, শুধু মনে করিয়ে দেওয়ার জন্য যা যা আলোচনা করার দরকার তা করছি, যেটাকে আমার কাছে মনে হয় যে হ্যাঁ তোমাদের কাছে কঠিন মনে হতে পারে। যেমন এখানে দুটো প্রেপোজিশন পাশাপাশি আছে, আগেরটাকে অ্যাডভার্ব, পরেরটাকে প্রেপোজিশন বলবো। আর স্যার, হ্যাঁ বলো। আই কেম হেয়ার ড্যাশ ইন হার কার, এখানে কি হবে স্যার? সরি, আই কেম হেয়ার ড্যাশ হার কার, ইন না বাই? ইনহার কার, কারণ কারের আগে তো তুমি ডিটারমিনার পাইছো। যদি শুধু কার কার হতো, আই কেম হেয়ার ড্যাশ কার, তাহলে বাই কার। নির্দিষ্ট করে দিছে দেখি স্যার। হ্যাঁ, আর যখন তুমি কারের আগে কোনো ডিটারমিনার ইউজ করবে, সেটি এ ইউজ করো, এন ইউজ করো, দি ইউজ করো, বা অন্য কোনো ডিটারমিনার, মাই, আওয়ার, ইওর, হিজ, হার, দেয়ার, সব ক্ষেত্রেই চিন্তা করতে হবে এই যানবাহনে উঠে যদি আমি দাঁড়াতে পারি তাহলে অন, আর যদি দাঁড়াতে না পারি তাহলে ইন। ওকে। জি স্যার। আচ্ছা, তারপরে অ্যাবাব লাস্টে আছে, এটি অ্যাডভার্ব। অ্যাবাব নাউনের আগে আছে প্রিপজিশন। আর এখানে আর্টিকেলের পরে দুটো শব্দ দিয়ে অ্যাবাব সেন্টেন্স, তাহলে অ্যাডজেক্টিভ আর নাউন। আর এখানে প্রিপজিশন দিয়ে দুটো সেন্টেন্স শেষ হয়ে দুটো প্রিপজিশন দ্বারা সেন্টেন্স শেষ হয়ে গেলে আগেরটা প্রিপজিশন, পরেরটা হলো নাউন। অর্থাৎ ফ্রম এখানে
প্রেপোজিশন, অ্যাবাভটা হচ্ছে নাউন। তারপরে এখানে আফটার লাস্টে আছে, তাহলে অ্যাডভার্ব। হিজ ফাদার নাউনের আগে আছে। এখানে একটু বোঝার আছে, এই সেন্টেন্সের মানে হলো সে তার বাবার মতো দেখতে। আমরা অনেক সময় ভুলবশত বলে ফেলি যে হি টেকস আফটার হিজ ফাদার, তার মানে সে তার বাবার দেখাশোনা করে। এটা পরীক্ষায় আসে, কিন্তু খুব সাবধানে শোনো, যে সে তার বাবার দেখাশোনা করে না, সে তার বাবার মতো দেখতে। ঠিক আছে, সে তার বাবার মতো দেখতে। আচ্ছা, আফটার এজেস, এখানে সাবজেক্টের জায়গায় দুটো শব্দ, আগেরটা অ্যাডজেক্টিভ, পরেরটা নাউন। তারপরেরটাতে দুটোকে যুক্ত করে হয়ে গেছে কনজাংশন। এরপরে অল, দেখো সাবজেক্টের জায়গায় দুটো শব্দ, আগেরটা অ্যাডজেক্টিভ, পরেরটা নাউন। এরপরে তারপরে এইটা যে হি, এটা কিন্তু কোশ্চেন হয়ে গেছে। হি ওয়াজ অল অ্যালোন, হি ওয়াজ অ্যালোন, অ্যালোন হি কে মডিফাই করে অ্যাডজেক্টিভ, আর অল অ্যালোন কে মডিফাই করে অ্যাডভার্ব। এরপরে অল স্পোক, অলটা হচ্ছে প্রোনাউন, আর হি লস্ট হিজ অল, এটিও ইম্পর্টেন্ট, হিজের পরে একটি শব্দ, সো এটি হয়ে যাবে নাউন। অল এখানে হচ্ছে নাউন। এনি, এটাও কোশ্চেন হয়ে গেছে। উইটনেস নাউনের আগে থেকে এটি অ্যাডজেক্টিভ, এনি, এনির পরে অফ আছে, সো এটা প্রোনাউন। এনি বেটার কে মডিফাই করে অ্যাডভার্ব, অর্থাৎ ইজ দ্যাট বেটার, বেটার দ্যাট কে মডিফাই করে বেটার হয়ে গেল অ্যাডজেক্টিভ, আর এই অ্যাডজেক্টিভ কে মডিফাই করে এনি হয়ে গেল অ্যাডভার্ব। বাদ বাকি এইটা আমার কাছে কঠিন মনে হয় না। আগের অ্যাজটা অ্যাডভার্ব, পরেরটা কনজাংশন, এই অ্যাজ দুটো সেন্টেন্সকে যুক্ত করে কনজাংশন, দা সেম, তারপরে অ্যাজ আছে, তাহলে সেম অ্যাডজেক্টিভ, অ্যাজটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। তারপর বিফোর লাস্টে বসে অ্যাডভার্ব, নাউনের আগে বসে এই বিফোর প্রিপোজিশন, দুটো সেন্টেন্সকে যুক্ত করে কনজাংশন। এটা একটু মনে রাখার বিষয় যে দুটো সেন্টেন্সে ইনডিফিনিট টেন্সে, দুটো সেন্টেন্সে ইনডিফিনিট টেন্স হতে পারে, কোনো সমস্যা নাই। তোমাদের এটা আমি রাইট ফ্রম ভার্ব পড়িয়েছিলাম। দুটো প্রেজেন্ট ইনডিফিনিট হতে পারে, পাস্ট ইনডিফিনিট হতে পারে, প্রেজেন্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট হতে পারে। বিফোরে আগে পাস্ট পারফেক্ট, পরে পাস্ট ইনডিফিনিট টেন্স হতে পারে। প্রেজেন্ট পারফেক্টও হতে পারে আগে, পরে ফিউচার ইনডিফিনিট টেন্স হবে। আগে ফিউচার পারফেক্ট হতে পারে, পরে প্রেজেন্ট ইনডিফিনিট হবে। রাইট ফ্রম ভার্বে এগুলো শিখিয়েছি তোমাদের আমি। আচ্ছা, আর্টিকেল এবারে দুটো শব্দ, আগেরটা অ্যাডজেক্টিভ, পরেরটা নাউন। আর বেটার পেলাম, আর আই নো বেটার, এটা কোশ্চেন হয়ে গেছে। তাহলে বেটার এখানে নো কে মডিফাই করে হয়ে গেল অ্যাডভার্ব। ইওর বেটার্স, ইওর এর পরে একটা শব্দ, রিদ্ধি যে কোশ্চেনটা করলে যে ইওর এর পরে একটি শব্দ আছে, তাহলে ইওর বেটার্স, বেটার্সটা হচ্ছে নাউন। এখানে বেটারের সঙ্গে ইডি যুক্ত করা হয়েছে, তার মানে কি এটা ভার্ব, ভার্ব বিধায় তো ইডি যুক্ত করা আছে। নাউনের আগে বসে অ্যাডজেক্টিভ। স্যার হ্যাঁ, ওই তো গিভ প্লেস টু ইয়োর বেটার্স, এই কোশ্চেনটা আজকে ওটা আসছিল। এই জন্য তো এই আমি তো বারবার বলি যে রেজার মার্টিনের এক্সাম্পল গুলো তোমরা সবসময় খেয়াল করবে। এটা হচ্ছে তোমাদের রুট গ্রামার, এখান থেকে সরাসরি কমন পাবে, না হলে সরাসরি রুলস কমন পাবে। একমাত্র এই বই থেকে সরাসরি এক্সাম্পল গুলো কমন পাওয়া যায়। আর অন্যান্য বইগুলো থেকে, অন্যান্য বইগুলোতে যতগুলো বই তোমরা বাজারের পড়ো, বাংলাদেশি যতগুলো বই পড়ো, সবগুলো হচ্ছে কোশ্চেন ব্যাংক। তুমি মাস্টার বই দেখো যে প্রত্যেকটা এমসিকিউ কোনো না কোনো ভার্সিটিতে বা কোনো না কোনো জায়গায় আছে, বা চাকরি পরীক্ষায় আছে, সেখান থেকে নিয়ে নিয়ে মাস্টার লিখছে। কিন্তু রেজার মার্টিনটা কি, এটা হচ্ছে একদম একটা মাদার বুক, যে এখান থেকে এই এক্সাম্পল গুলো আগে থেকে সেট করা, এখানে এখান থেকে ওরা ইউজ করছে কম্পিটিটিভ এক্সাম গুলোতে। এই জন্য রেজার মার্টিন যদি পড়া থাকে ভালো করে, তাহলে গ্রামাটিক্যাল পয়েন্টটা একদম টোটালি সেফ। তো যে যতটুকু সময় পাও রেজার মার্টিন দেখবে। প্রত্যেকটা রুলস এর পিছনে এখন তোমাদের রিভাইজ দেওয়ার সিস্টেম হলো, প্রত্যেকটা রুলস এর পিছনে একটা করে এক্সাম্পল পড়বে। যেমন হলো তুমি নাউন ক্লজ পড়তে যাচ্ছ, তো নাউন ক্লজের সাবজেক্ট হিসেবে একটা এক্সাম্পল দেখে নাও, অবজেক্ট হিসেবে একটা এক্সাম্পল দেখো, তারপর প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে একটা এক্সাম্পল দেখো, কমপ্লিমেন্ট হিসেবে একটা দেখো, অ্যাপোজিশন হিসেবে একটা দেখো। তাহলে তোমার নাউন ক্লজ রিভাইজ দিতে 1 মিনিটও লাগছে না। কারণ 5 থেকে 6টা সেন্টেন্স পড়তে তোমার কয় মিনিট আর লাগবে। এবং এর ফলে তোমার কি হচ্ছে যে আহ এর ফলে যেটি হচ্ছে যে তোমার রুলসটা মনে পড়ে যাচ্ছে, আর যত তুমি রিভাইজ করবে তত তোমার এটা সহজ হবে, রুলস গুলো আর ভুলবে না। তো এই সময়গুলো একটা কাজে লাগাও, দেখা যাবে যে পুরো গ্রামার তুমি আধা ঘন্টা সময় দিলে পুরো গ্রামার তোমার রিভাইজ দেওয়া হয়ে যাচ্ছে। কিন্তু এর সঙ্গে রেগুলার বেসিসে তোমাদের যে কাজটা করতে হবে সেটি হলো যে সিনোনিম, অ্যান্টোনিম আর প্রেপোজিশন, এটা রেগুলার রিভাইজ করতে হবে, যার পক্ষে যতটুকু সম্ভব। স্যার বলো।
আমি স্যার তো মাস্টারে যে সিনোনিম আর অ্যান্টোনিম গুলো পড়ছিলাম, তো সেগুলাতে যেগুলা হচ্ছে কনফিউজিং বা যেগুলা একটু আনকমন টাইপ, ওগুলা গোল দিয়ে রাখছি। তো যখন রিভিশন দিব তখন কিছু সব দেওয়ার দরকার আছে নাকি স্যার ওই কনফিউজিং গুলা পড়লেই হবে? সিনোনিম অ্যান্টোনিম তোমরা এখন সবই দিবা, আর পরীক্ষার আগে যেগুলো কনফিউজিং শুধু সেগুলো দেখে দাও। কারণ আচ্ছা। সিনোনিম অ্যান্টোনিম হলো কি ওইভাবে মনে থাকে না। তো জি এটা স্যার। সবগুলো দেখাটাই উত্তম, কারণ তোমাদের পরস্পরের সঙ্গে যে পার্থক্যটা হবে সেটি হলো সিনোনিম অ্যান্টোনিম প্রেপোজিশন, ফ্রেজ ক্লজ, নন ফাইনাইট ভার্ব, আর খুব ক্রিটিক্যাল পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই গুলো। এছাড়া তোমার ভয়েস নিয়ে, ন্যারেশন নিয়ে, তারপরে ট্রান্সফরমেশন নিয়ে, এগুলো নিয়ে অন্যের সঙ্গে তোমার পার্থক্য হবে না, এগুলো সবাই জানে। যারা ইংরেজি জি পড়েও স্যার। নি, শুধু একাডেমিকের জন্য পড়েছে, তারাও জানে এগুলো। তো ওগুলো পার্থক্য হবে না, যে এটা প্রত্যেকটা বইয়েরই, প্রত্যেকটা বই এর জন্য এক্সেপশনাল কিছু জায়গা আছে, যে জায়গাগুলো যদি প্রপারলি কেউ না বোঝে তাহলে ওটা পারা সম্ভব না। তো এভারেজ জিনিসগুলো সবাই পারে, আমাদের স্টুডেন্টদের মধ্যে একটা সাইকোলজি কাজ করে, যেটা আমরা বেশি পারি ওটাই বারবার পড়তে চাই। যে সাবজেক্টটা বেশি সহজ মনে হয় ওই সাবজেক্টটা বেশি পড়তে চাই, ওই চ্যাপ্টারটা বেশি পড়তে চাই। তোমাকে তো পড়তে হবে যেটা ডিফিকাল্ট, যেটা সহজে কেউ পড়তে চায় না, সেটা বেশি পড়তে হবে। কারণ এভারেজ জিনিসগুলো সবাই পারে। তো এভারেজ দিয়ে কখনো কম্পিটিটিভ এক্সামে কাজ হয় না। কাজ হয় ব্যতিক্রম যে জিনিসগুলো আছে সেগুলো কে কয়টা পারলো, সেগুলো দিয়ে এগিয়ে যায়। এই জায়গাগুলো যে যত বেশি হিট করবে তত বেশি কাজে লাগবে। আর এই সময় নতুন পড়ায় অধিকাংশ সময় দেয়া বোকামি ছাড়া কিছু না। তোমরা তোমাদের পড়ার অন্ততপক্ষে 70 থেকে 80% রিভাইজ করো, বাদ বাকি 20 থেকে 30% নতুন পড়া যদি কিছু থেকে থাকে সেটাও তো পড়ো। কিন্তু অধিকাংশ সময় এখন তোমরা রিভাইসে যাও, কারণ যার যতটুকু পড়া হয়ে গেছে চান্স পাওয়ার মতো একটা কোয়ালিটি হয়ে গেছে। কিন্তু যতখানি তুমি পড়েছো সেইটা যেন 100% তোমার মধ্যে থাকে, এইটা মাথায় রাখতে হবে। স্যার ইন্টারন্যাশনাল এর ক্ষেত্রে যদি স্যার বিসিএস এর সবগুলা কোশ্চেন সলভ করি আর বি ইউনিটের বিগত বছরের এমসিকিউ গুলো সলভ করি তাহলে হবে না? এর সঙ্গে একটু দক্ষিণ এশিয়াটা পড়ো তোমরা, দক্ষিণ এশিয়া, দক্ষিণ এশিয়া এবং এশিয়া আচ্ছা। মহাদেশ, অ্যাটলিস্ট এশিয়া মহাদেশটা তোমরা পড়ো। তোমরা আচ্ছা। বিসিএস এর কোশ্চেন, ঢাকা ভার্সিটি কোশ্চেন, আন্তর্জাতিকটা এবং এশিয়া মহাদেশটা পড়ো, তাহলেই যে তোমাদের আন্তর্জাতিক কাভার করবে, আচ্ছা অবশ্যই স্যার, করবে। আচ্ছা, এরপরে আমরা একটু দেখি বোথ, আমি বলেই ফেললাম। বোথ নাউনের আগে বসে অ্যাডজেক্টিভ, বোথের পরে অফ আছে প্রোনাউন, বোথের সঙ্গে এন্ড আছে কনজাংশন। এখানে বাটটা দেখো, এইটা আসার সম্ভাবনা আছে। ইট ইজ বাট রাইট, রাইট অ্যাডজেক্টিভ, রাইট কে মডিফাই করে, বাট এখানে অনলির অর্থ দিচ্ছে, এটি অ্যাডভার্ব। নান বাট দা ব্রেভ, এটা কোশ্চেন হয়ে গেছে কয়েকবার। এটি বাট এক্সেপ্টের মিনিং দিচ্ছে, এটি প্রেপোজিশন। তারপরে উই ট্রাইড হার্ড একটা সেন্টেন্স, পরেরটা আর একটা সেন্টেন্স, দুটোকে যুক্ত করে কনজাংশন। আর এই যে দেয়ার ইজ নো ডট ডট বাট, বাটটা কি নেগেটিভ রিলেটিভ প্রোনাউন, কারণ বাট তুলে দেওয়ার জন্যই তো বাট লাইকস হিম সেটা হয়ে গেল হু ডাজন্ট লাইক হিম। এই যে এইটা কোশ্চেন হয়ে গেছে, মেডিকেলে কোশ্চেন হয়ে গেছে। এইভাবেই তোমরা যারা বিগত বছরের কোশ্চেন পড়েছো মেডিকেলের, আহ তাদের এটা পেয়েছো, অবশ্যই পেয়েছো, যে ডাউন ওয়েন্ট দ্য রয়্যাল জর্জ, আসলে সেন্টেন্সটা হলো দ্য রয়্যাল জর্জ ওয়েন্ট ডাউন। এটি একটি জাহাজের নাম, ওই যে জাহাজটা পাশে আছে না, ওটা ট্রেন। তো এটি অ্যাডভার্ব, প্রিপোজিশন লাস্টে থাকার কারণে, দ্য ফায়ার ইঞ্জিন কেম রাশিং ডাউন দ্য হিল, প্রিপোজিশন, দ্য ডাউন ট্রেন, এটি অ্যাডজেক্টিভ। আর দি আপস, আপস নাউন, ডাউনস এটিও নাউন। আর পরের সেন্টেন্সে ডাউন হচ্ছে ভার্ব, কারণ ওইটা ছাড়া ওই সেন্টেন্সে ভার্ব হওয়ার মতো আর কিছু নাই। আর্টিকেল দি এর পরে টাইরেন্ট নাউন আর উইথ প্রেপোজিশন। সাবজেক্টের জায়গায় দুটো শব্দ, আইদার অ্যাডজেক্টিভ ব্যাট নাউন, আইদারের পরে অফ আছে প্রোনাউন, আইদারের সঙ্গে অর আছে কনজাংশন। এছাড়া এগুলো আমার কাছে, এই যে এই জিনিসটি ব্যতিক্রম একটু, আই হ্যাভ সামথিং, হ্যাভ হ্যাজ হ্যাড এর পরে নাউন বসে, তো নাউনকে যে মডিফাই করবে সে হয়ে যাবে অ্যাডজেক্টিভ। তো সামথিং নাউনকে মডিফাই করে এলস হয়ে গেল অ্যাডজেক্টিভ। আর শ্যাল ইউ লুক এনিহোয়ার, লুক ইনট্রানজিটিভ ভার্ব, এনিহোয়ার অ্যাডভার্ব, অ্যাডভার্বকে মডিফাই করে এলস হয়ে গেল অ্যাডভার্ব। আর এখানে এলস দুটো সেন্টেন্সকে যুক্ত করে কনজাংশন। সবসময় মনে রাখতে হবে দুটো সেন্টেন্সকে যে যুক্ত করে দিতে পারবে সেই কনজাংশন। দেখো দেয়ার ইজ টাইম, টাইমটা নাউন, আর ইনাফ টাইমকে মডিফাই করে অ্যাডজেক্টিভ।
আর তারপরে ইউ নো ওয়েল, ওয়েলটা নো কে মডিফাই করছে, এটি অ্যাডভার্ব। আর এই অ্যাডভার্বকে ইনাফ মডিফাই করেছে, তো ইনাফ অ্যাডভার্বকে মডিফাই করে এটি নিজেও হয়ে গেল অ্যাডভার্ব। তারপরেরটা বেশ ইম্পর্টেন্ট, এখানে যদি আসে তাহলে পরস্পরের মধ্যে পার্থক্য হওয়ার চান্সটা অনেক বেশি। যে আই হ্যাভ হ্যাড ইনাফ, যে কথাটা আগেই আমি বলে আসলাম, আই হ্যাভ সামথিং, হ্যাভ হ্যাজ হ্যাড এর পরে হ্যাভ হ্যাজ হ্যাড প্রিন্সিপাল ভার্ব হলে সবসময়ের জন্য তারপরে নাউন বসবে, বসাতেই হবে, অন্য কোনো কিছু আসার সুযোগ নেই। তো ইনাফ এখানে হলো নাউন। এছাড়া এগুলোর মধ্যে আর ব্যতিক্রম আমার কাছে কিছু মনে হচ্ছে না। ফর দুটো সেন্টেন্সকে যুক্ত করে কনজাংশন এই জায়গায়। তাছাড়া লেস অ্যাটেনশনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ, লেস এখানে পপুলেশনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ, এটা ভুল আছে, তোমাদেরকে আমি কারেকশন করে দিয়েছি যে দা পপুলেশন অফ ইন্ডিয়া ইজ লেস, লেস পপুলেশনকে মডিফাই করছে, এই কারণে এটা অ্যাডজেক্টিভ। এরা এটা এক্সাম্পল দিতে ভুল করেছে, এখানে উইথ প্রিপজিশনের পরে বসে লেস হয়ে গেল নাউন। তারপরে এই যে এইটা আসে মেডিকেলের কোশ্চেন, এটা দে আর মেন লাইক অফ বিল্ড অ্যান্ড অফ লাইক বিল্ড, অফের পরে দুইটা শব্দ, তাহলে লাইক অ্যাডজেক্টিভ, বিল্ড নাউন। আর এন্ড দ্বারা যুক্ত দুটো শব্দ, তাহলে দুটোই নাউন। বিল্ড যদি নাউন হয়, স্ট্রেচারও নাউন হবে, হতেই হবে। নর্মালি বিল্ডকে তোমরা ভার্ব হিসেবে পেয়েছো। ওই যে রিদ্ধি, তোমার আর একটা সেন্টেন্স দেখো, ডোন্ট জি টক লাইক স্যার। দ্যাট, এই জন্য রেজার মার্টিন পড়বা সব সময়ের জন্য, কোনো কনফিউশন আসবে না। গ্রামারের জন্য তাহলে স্যার রেনিন মার্টিনের 100, এক্সাম্পল। 100%। রেনা মার্টিনের এক্সাম্পল আমার নোট, আমার নোট পড়বা, সবার আগে আমার নোট পড়বা। যদি সময় একান্ত না থাকে এক্সাম্পল দেখা, শুধু আমার নোট পড়বা গ্রামারের জন্য, জি স্যার। তাহলেও রক্ষা হবে ইনশাআল্লাহ। জি স্যার। আর তোমার বিগত বছরের কোশ্চেন গুলো অবশ্যই, বিসিএস কিন্তু মাস্ট বাবা, আমি বলতে ভুলে গেলেও বিসিএস এর ইংলিশ, বাংলাদেশ এবং আন্তর্জাতিক প্রত্যেকটাই এমসিকিউ সম্পর্কে তোমার কনসেপশন ক্লিয়ার থাকা লাগবে, কারণ এখান থেকে বেশ ভালো একটা সাপোর্ট তোমরা পাবে। তো স্যার বিসিএস এ যেমন বিভিন্ন আগেকার বছরে দেখা যায় যে কিছু কিছু ইনফরমেটিভ, যেমন এই প্রবৃদ্ধি কত, এগুলো কি লাগবে স্যার? যেমন ওই বছরের অর্থ বছরের প্রবৃদ্ধি কত, না মানে না, ওগুলো ওগুলো সাম্প্রতিক, ওগুলো প্রয়োজন নেই, ওগুলো বাদ দিবা, ওগুলা তো লাগবে না। জি স্যার, ওগুলো বাদ আচ্ছা। দিবা, ওগুলো চেঞ্জ ওগুলা হয়ে বাদ দিয়ে গেছে। বাকিগুলো স্যার মোটামুটি হ্যাঁ হ্যাঁ, আলহামদুলিল্লাহ। যেগুলো আপডেট আপডেট বিষয়, যে যে ইনফরমেশন গুলো চেঞ্জ হবার, ওগুলো তোমাদেরকে দিবে না। জি স্যার। বিশেষ করে ইকোনমিক বিষয়গুলো চেঞ্জ হয়, পলিটিক্যাল বিষয়গুলো চেঞ্জ হয়। এই আচ্ছা, তাহলে লাইক লাইক দিয়ে একটু দেখো, লাইক দিয়ে আসি কোশ্চেন, এই যে ডোন্ট টক লাইক দ্যাট, লাইক এখানে প্রিপজিশন লাইক কে বাদ দিলে দ্যাটের সঙ্গে সম্পর্ক থাকবে না, এটা তো মেডিকেলে কোশ্চেন হয়ে গেছে, প্রিপজিশনের পরে দুইটা শব্দ, আগেরটা অ্যাডজেক্টিভ পরেরটা নাউন। এরপরে এইটা এটাও আসতে পারে, পিটিত, পিটিত হলো ভার্ব, আগে এস এর জায়গায় টিএইচ দেওয়া হতো, পিটিত মানে পিটিস, তার মানে ফাদারটা হচ্ছে সাবজেক্ট হিসাবে আছে নাউন, নাউনের আগে অ্যাডজেক্টিভ থাকে, অ্যাডজেক্টিভের আগে অ্যাডভার্ব থাকে, অ্যাডভার্ব অ্যাডভার্বকে মডিফাই করতে পারে, তাহলে লাইক অ্যাডভার্ব, অ্যাজ ও অ্যাডভার্ব এখানে। এরপরে হিজের পরে একটি শব্দ, এগেন বাদ দিলেও কোনো সমস্যা নাই, এগেনটা হচ্ছে অ্যাডভার্ব। হিজের পরে একটি শব্দ লাইক, এটি হলো নাউন। আর চিলড্রেন লাইক, লাইকটা হলো ভার্ব হিসেবে কাজ করছে। আচ্ছা, আমাকে একটু 30 সেকেন্ড কথা বলার সুযোগ দাও, একটা ফোন আসছে আমার। আচ্ছা বাবা দেখো, আম, এরপরে যেটি হচ্ছে
লিটিল ডেঞ্জারকে মডিফাই করে এটি অ্যাডজেক্টিভ। তারপরে ম্যান ওয়ান্টস বাট লিটিল, বাটটা এখানে অনলির অর্থ দিচ্ছে, এটি হবে অ্যাডভার্ব। এটা এই জায়গায় ভুল আছে, তোমাদের অন্য জায়গায় এটা কারেকশন আছে, আমার নোটে কারেকশনটা করে দিয়েছি। লিটিল এখানে অ্যাডভার্ব, ভেরি লিটল কে মডিফাই করে আবার অ্যাডভার্ব। উই ওয়ান্ট মোর মেন, মেন নাউন, এটাকে মডিফাই করে মোর হয়ে গেল অ্যাডজেক্টিভ। মোরের পরে অফ আছে, এটি প্রনাউন। আর এখানে এই যে এই জায়গায় লেসটা হলো অ্যাডভার্ব, ওই যে উপরে যেটা দেখলে যে লেস অ্যাডজেক্টিভ, এই জায়গার এক্সাম্পলটা ঠিক আছে, এখানে অ্যাডভার্ব। যে উই শুড টক লেস, লেস টক কে মডিফাই করে অ্যাডভার্ব। আর ওয়ার্ক মোর, মোর ওয়ার্ক কে মডিফাই করে অ্যাডভার্ব। এরপরে মোরের মতো মাস, মাস সেন্স অ্যাডজেক্টিভ, মাস অফ এটি হলো প্রনাউন, মাস বোস্ট কে মডিফাই করে অ্যাডভার্ব। ড্র নিয়ার, এই যে এটাও আসে কিন্তু, ড্র নিয়ার, তো নিয়ার ড্র কে মডিফাই করে অ্যাডভার্ব, ড্র তো ভার্ব। তারপরে নিয়ার কে বাদ দিলে টেম্পলের সঙ্গে সম্পর্ক থাকে না, এটা প্রিপজিশন। আর্টিকেলের পরে দুটো শব্দ অ্যাডজেক্টিভ আর নাউন। এখানে দা টাইম নিয়ার্স, টাইম হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, নিয়ার এর সঙ্গে এস আছে। সম্ভবত এটি তোমাদের পার্টস অফ স্পিচের লাস্ট ক্লাস হচ্ছে, কারণ এর পরে সময় একবারে ওখানে চলে আসবে, আর হয়তো সুযোগ হবে না এটা। সো যাদের কনফিউশন থাকছে তারা অবশ্যই কনফিউশনটা ক্লিয়ার করে দিবে। এরপরেও আমাকে যদি কোশ্চেন করতে হয় হোয়াটসঅ্যাপে কোশ্চেন করবে, বাট এই কনসেপশন ক্লিয়ার করতেই হবে। পার্টস অফ স্পিচ থেকে একটা প্রশ্ন আসবেই। তারপরে স্যার ড্র বলো। নিয়ার এন্ড লিসেন যে আছে না স্যার, এটাও আসছিল স্যার। হ্যাঁ, তোমরা এখানকার এক্সাম্পল গুলো পড়বে এবং পড়ার সময় যেটা দেখবে যে একটু ব্যতিক্রম, ওটাকে দাগায় রাখলে, রিভাইসের সময় শুধু ওইটাই দেখে নিলে, আর বাদ বাকিগুলো দেখা লাগছে না, তখন তোমার 2 মিনিট দেখলেই হয়ে যাচ্ছে। দাগানো স্যার, থাকলে পড়া সময় কম লাগে। বলো। স্যার অ্যাজ ওয়েল অ্যাজ, এটা কেমন কনজাংশন? ঠিক আছে, অপশনে ছিল, এটা হলো কনজাংশনাল ফ্রেজ। মানে অপশনে আছে যে সাকিব অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ড হ্যাজ কাম। তো এখানে আন্ডারলাইন দেওয়া আছে অ্যাজ ওয়েল অ্যাজ কে। এটা যে কিউমুলেটিভ কনজাংশন, অল্টারনেটিভ কনজাংশন, অ্যাডভার্সেটিভ কনজাংশন নাকি ইলেটিভ কনজাংশন? রিলেটিভ কনজাংশন এটা হচ্ছে কিউমুলেটিভ কনজাংশনের মধ্যে পড়বে, আচ্ছা কিউমুলেটিভ কনজাংশনের মধ্যে পড়বে। জি স্যার। এটা এটা তোমরা পাবে তোমাদের নাউনের যে নোটটা আছে, নাউনের নোট আছে না, জি স্যার। ওই নাউনের নোটের ওখানে পাবে। নাউনের নোটটা বের করে দেয়, কনজাংশনের ওই জায়গাটা বের করো, বের করে এখনই কিউমুলেটিভ কনজাংশন দেখে নাও। যাদের 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 আছে একটু দেখে নাও তো। আমি দেখানোর চেষ্টা করছি, যদি আমার কাছে নোটটা এমন একটা জায়গায় রাখছি, নর্মালি খুঁজেই পাই না কেন জানো এটাকে। আহ, আচ্ছা, ওখানে তোমরা একটু দেখে নাও কিউমুলেটিভ কনজাংশন, তাহলেই পাবে। এখানে আমার এখানেও থাকবে, দেখি তো। হ্যাঁ, পাইছি। এই যে রিদ্ধি, এগুলো এই যে কনজাংশনের ক্লাসিফিকেশন গুলো পড়তে হয়, কারণ এর আগেও মেডিকেলে কিন্তু কনজাংশনের ক্লাসিফিকেশনের উপরে আছে। সেই ক্ষেত্রে ছিল ইলেটিভ কনজাংশন, এই যে কিউমুলেটিভ কনজাংশনের মধ্যে এই যে অ্যাজ ওয়েল অ্যাজ পাইছো, দেখো। জি স্যার, কিউমুলেটিভ মানে স্যার মনে হয় এরকম না যে সংযোজন, মানে এবং টাইপ বোঝাচ্ছে যে এটা এবং আরেকটা। একই ধরনের অর্থ দেয়, এই ধরনের দুটো ওয়ার্ড, দুটো ফ্রেজ, দুটো সেন্টেন্সকে যুক্ত করার জন্য এদেরকে ব্যবহার করা হয়, একই ধরনের অর্থ দেয়। ঠিক আছে, আর দুইয়ের জি মধ্যে একটা বেছে নেওয়ার জন্য তোমার এই যে অল্টারনেটিভ কনজাংশন গুলো আসবে। আর আহ, পরস্পরের বিপরীত অর্থ দেয় এটা বোঝানোর জন্য অ্যাডভার্সেটিভ কনজাংশন গুলো আসবে। আর সিদ্ধান্তবাচক বা ফলাফল এই ধরনের কোনো কিছু বোঝানোর জন্য ইলেটিভ কনজাংশন গুলো আসবে। এর আগে মেডিকেলে কোশ্চেন হয়েছিল যে নিচের কোন সেন্টেন্সে ইলেটিভ কনজাংশন ব্যবহার করা হয়েছে। তো তুমি যদি কনজাংশনে না বুঝো ইলেটিভ কনজাংশন কি, কি উত্তর দিবা?
এই জন্য এই 4টা কনজাংশন কষ্ট হলে একটু পড়ে নিবা, এক্সাম্পল সহ আসার সম্ভাবনা আছে, বুঝছো? জি স্যার। এই যে বিউপি তেও শুনলাম যে ইয়ে আসছিল, রিসিপ্রোকাল প্রোনাউন, ইচ আদার না ওয়ান অ্যানাদার যেন এসেছিল, যারা বিউপি তে পরীক্ষা দিয়েছো। তো এটা তো তোমাদেরকে বারবার পড়িয়েছে। আর একটা এসেছিল বিউপি তে, রিটেইন অবজেক্ট। রিটেইন অবজেক্ট তোমাদের হয়তো বলছি, মনে আছে কিনা জানি না, যে ভয়েস, যে অবজেক্টটা অ্যাক্টিভ ভয়েসেও অবজেক্ট, প্যাসিভ ভয়েসেও অবজেক্ট, সেটা হলো রিটেইন অবজেক্ট, যখন দুটো করে অবজেক্ট থাকে। যেমন ধরো যে হি গেভ মি আ বুক, যখন আমি প্যাসিভ করব আই ওয়াজ গিভেন আ বুক বাই হিম, তাহলে এ বুক এটা অ্যাক্টিভ ভয়েসেও অবজেক্ট হিসাবে আছে, প্যাসিভ ভয়েসেও অবজেক্ট হিসাবে আছে। এটাই হলো রিটেইন অবজেক্ট। কথা কি বুঝতে পারছো? যে অবজেক্ট অ্যাক্টিভ ও প্যাসিভ উভয় সেন্টেন্সে অবজেক্ট হিসাবে থাকে তাকে বলা হয় রিটেইন অবজেক্ট। স্যার একটা এক্সাম্পল। ওটাই তো বললাম যে হি গেভ মি আ বুক, আই ওয়াজ গিভেন আ বুক বাই হিম। এ বুক হচ্ছে রিটেইন অবজেক্ট। হ্যাঁ, এ বুক রিটেইন অবজেক্ট। ঠিক আছে। আচ্ছা, এই তাহলে এগুলো দেখে নিও। এরপরে বই দেখতে পাচ্ছ এখন? বই দেখতে পাচ্ছ? জি স্যার। এই যে